অগ্নিজিৎকে জব্দ করে পদ্মকে ন্যায় বিচার পাইয়ে দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গিনি জাগৃতির কাছে কাব্যর জন্য যে গয়নাগুলো বানানো হয়েছিল সেগুলো ডিমান্ড করে আর বলে, মা আপনি আমাকে দিন, তারপরেই আমি আপনাকে বোঝাবো যে আমি এগুলো আপনার কাছে কেন চাইলাম। আসলে কিছু কারণ আছে বলেই এগুলো চাইলাম। সব মেয়েই চায় তার একটা সংসার হবে মনের মতন, শাড়ি গয়না ভালোবাসা দিয়ে তার স্বামী আর শ্বশুরবাড়ি তাকে মুড়ে দেবে। আর আমিও ঠিক সেই জাদু বলেই আমার বোনকে জব্দ করতে চাইছি। একদিকে সাপে বড়ই হয়েছে। জাগৃতি তখন বলে, কেন? গিনি বলে, কারণ এই যে আপনার বড় ছেলে সবসময় গীতা গীতা করতো, সে এই গীতা গীতা করাটা থামিয়ে দিয়েছে। এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তখনই জাগৃতি বলে, কিন্তু এত কিছুর পরেও কি শেষ রক্ষা হবে? তোমার বোন কি মেনে নেবে আমাদের কথা? ও কি ভাত কাপড়ের অনুষ্ঠানে রাজি হবে? গিনি তখন বলে, বললাম না আপনি আমাকে সব কিছু দিয়ে দিন, বাকিটা আমি সব করে দিচ্ছি, আপনি শুধু আমার ওপরে ভরসাটুকু রাখুন। এর মধ্যেই জাগৃতি তখন বলে, ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি সেই ব্যবস্থাই করছি। অন্যদিকে দেখা যায় গিনি মনে মনে ভাবতে থাকে এইবারই সাত্ত্বিককে জব্দ করা যাবে। গীতা নিজের মতোই রয়েছে, চলে গেছে স্বস্তিক আর বলে, লেডি সালমান খান আপনাকে আজকে অনুষ্ঠানে সামিল হতে হবে। আমি জানি আপনি কোনোভাবেই আমার হাত থেকে ভাত কাপড় নিতে চান না, এটা পুরোটাই একটা মিথ্যে দিয়ে গড়া। তখনই গীতা বলে, যখন আপনি সব কিছু জানেন তখন আমাকে কেনই বা জোর করছেন? কিসের জন্যই বা আমাকে জোর করছেন বলুন? আমি না পারছি না, বিশ্বাস করুন এই মিথ্যে সম্পর্কের বোঝা বইতে আমি ক্লান্ত হয়ে গেছি। স্বস্তিক বলে, আপনি আমাকে বাঁচাচ্ছেন, আর আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ এইভাবে সম্পর্কটাকে বোঝা মনে করবেন না, তাহলে তো আপনি চালিয়ে যেতে পারবেন না অভিনয়টা বলুন। আর আপনার পিছনে যে পড়ে রয়েছে আপনার জামাইবাবু, যে সবসময় গীতা গীতা করে, তারও তো বোঝাটা দরকার, তাই না? দেখুন এখানে আপনারও যেমন স্বার্থ লুকিয়ে আছে, আমারও আছে, সেই জন্যই আপনাকে বলছি প্লিজ আপনি আপনি দয়া করে এই শাড়িটা পরে নিন, আপনাকে খুব সুন্দর লাগবে এই শাড়িটা পরলে। গীতা একদমই রাজি হতে চায় না, কিন্তু স্বস্তিক এমন করে রিকোয়েস্ট করতে থাকে যে গীতা সেই রিকোয়েস্ট কোনোভাবেই ফিরিয়ে দিতে পারে না আর বলে, ঠিক আছে আপনি যখন এত করে বলছেন এই শাড়িটা আমি পরছি। আর তখনই স্বস্তিক বলে, থ্যাংক ইউ সো মাচ, বলে শাড়িটা দিয়ে বাইরে বেরিয়ে যায় আর গীতা শাড়িটা পরতে থাকে। অন্যদিকে ভজনের সাথে কথা বলতে থাকে কিরণকান্তি আর বলে, কি খবর ওইদিকে? আজ দুপুর 2টোর সময় গীতা গাঙ্গুলি যাবে না তো কোর্টে? তখন ভজন বলে, না যাবে না, কোনোভাবেই যাবে না, আজ ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, আরও অনেক কিছু হবে, আমি ওই অ্যাডভোকেট মুখার্জিকে কোনোভাবেই যেতে দেব না। এখন তো আর গাঙ্গুলি নেই, এখন এই বাড়ির বউ মুখার্জি হয়ে গেছে, এখন অ্যাডভোকেট মুখার্জি। কিরণকান্তি বলে, আমিও সেটাই চাইছি, ও যেন কোনোভাবেই পৌঁছতে না পারে কোর্টে, আমি ওকে কোনোভাবেই পৌঁছাতে দেব না। অন্যদিকে দেখা যায় কাব্য এসে ফোনটা কেড়ে নিয়ে বলে, আচ্ছা আজকে কি স্বস্তিকের ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে? স্বস্তিকের বলো না, বলো। তখনই ভজন বলে, হ্যাঁ স্বস্তিক বিয়ে করে এনেছিল যেইভাবে, আজকে তো এইটুকু অনুষ্ঠান করতেই হবে। কথাটা শোনার পর কাব্য খুব রেগে যায় আর বলে, হতে পারে না, এটা কিছুতেই আমি মেনে নিতে পারবো না, আমার কষ্ট হচ্ছে ড্যাডি। কিরণকান্তি বলে, দেখ মা, কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হবে, তুই এত চাপ নিচ্ছিস কেন? তোর কি মনে হয় তোর বাবা এতটা বোকা? না রে, তোর বাবা এত বোকা না, দেখ না আমি কি সুন্দর সব কাজটা এত ভালোভাবে করব না, তুই বুঝতে পারবি যা তোর বাবা করেছে তা কোনো অন্যায় করেনি। কাব্যর খুব রাগ হয়। এর মধ্যেই স্বস্তিকের কাছে চলে এসেছে গিনি আর বলে, রাজি হলো? তখনই গিনির কথায় স্বস্তিক বলে, হ্যাঁ রাজি হয়েছে, গয়নাগুলো আমাকে দাও। গিনি তখন বলে, গয়নাগুলো নিজে পরিয়ে দেবে, সব অনুষ্ঠানগুলো আজকে ওকে দিয়ে পালন করাবে, বুঝতে পেরেছো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমাদের বিয়েটা আদৌ হয়েছিল তো? স্বস্তিক তখন বলে, হ্যাঁ হবে না কেন, একদম হয়েছে, তুমি এসব নিয়ে ভেবো না। গিনি মনে মনে ভাবে এইবারেই গীতাকে জব্দ করা যাবে, ও আর কোর্টেও যাবে না, আর এদিকে সাত্ত্বিকও আর গীতা গীতা করবে না। অন্যদিকে দেখা যায় যে গিনির মা রুটি করতে থাকে আর বলতে থাকে, এই পদ্ম তোর জন্য আমার মেয়েটা এত বিগড়ে গেছে, ও এরকম আগে ছিল না, পারছি না, এই মেয়েটা না সত্যি উড়ে এসে জুড়ে বসেছে এই বাড়িতে, আর আমার মেয়েটা ওই বাড়িতে গিয়ে সমস্ত কেলেঙ্কারি কাণ্ডগুলো করছে, কি দরকার? হ্যাঁ তুই অত বড় বাড়ির বউ হয়েছিস, তোর কি দরকার আছে ওগুলো করার? শুনবে না।
কথা তো শুনবে না বলেই ঠিক করে, আর কি বলবো, আমার না মাঝে মধ্যে সত্যি আর কিছু বলার থাকে না, যা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। এর মধ্যেই পদ্ম তখন বলে, আচ্ছা তোমরা এরকম করছো কেন গো? সবাই যদি নিজের কথা ভাবে, আমাদের মতন মেয়েদের কথা কে ভাববে? গিনির মা তখন বলে, আমার নিশ্চয়ই ঠাকা পড়েনি ভাবতে, হ্যাঁ, মনে রাখিস কথাটা। এর মধ্যেই কৃপান ঠিক তখনই ফোন করেছে পদ্মকে আর বলে, কি ভেবেছিস তুই আমার শাস্তি হবে? কখনো না, আমার কোনো শাস্তি হবে না। কাল আমি ঠিক ছাড়া পাবো, আর ছাড়া পেয়ে আমি তোর কাছে যাব। যে অন্যায় তুই করেছিস তার শাস্তি এবারে তোকে দেব। শ্লীলতাহানি কাকে বলে জানিস? এবারে তুই জানবি, দেখিস কি অবস্থা করে তোকে ছাড়ি। আর কোনো ছাড়াছাড়ি হবে না তোকে। তখনই পদ্ম খুব ভয় পেয়ে যায় আর বলে, কি করব আমি এখন, কি করব? আমার পাশে তো দিদিও নেই, আমাকে কে বাঁচাবে? এর মধ্যেই গীতা তো শাড়িটা পরে নিয়েছে, আর তখনই স্বস্তিক এসে বলে, চোখটা বন্ধ করুন, আপনার জন্য অনেক কিছু রয়েছে। গীতা বলে, কি করতে চাইছেন বলুন তো আপনি? স্বস্তিক তখন বলে, বন্ধ করেই দেখুন না। এই বলেই গীতার চোখ বন্ধ করে দেয়, আর স্বস্তিক তখন গীতাকে সুন্দর সুন্দর গয়নাগুলো পরিয়ে দেয়। গীতা তখন বলে, বাহ, খুব সুন্দর গয়না তো, কিন্তু এই অভিনয়ে এই গয়নাগুলো কেন? দেখুন, আমার কিন্তু এসব ভালো লাগছে না। আজ 2টোর সময় আমার কোর্টে যাওয়ার আছে। আর তখনই স্বস্তিক বলে, নিশ্চয়ই যাবেন, আপনার জন্য যে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে ওটা করেই আপনি চলে যাবেন। আর অন্যদিকে দেখা যায় জাগৃতি নিজের হাতে ছোট বৌমার জন্য চিকেন, মাটন, মাছ, মাংস সবই রান্না করেছে। আর এর মধ্যেই তখন কাকিমণি বলে, সত্যি দিদি, অনেক দিন পর তোমাকে আবারও রান্নাঘরে গিয়ে খুন্তি হাতে দেখলাম, ভালো লাগছে। অনেকগুলো পদ তুমি রান্না করেছো আজকে, শুধুমাত্র ওই মেয়েটার জন্য। এর মধ্যেই গিনি তখন এসে বলে, মা, আপনাকে তো কোনোদিনও আমি রান্নাঘরে রান্না করতে দেখিনি, তবে আজ কিন্তু খুব ভালো লাগছে যে আজকে সব কটা রান্না আপনি নিজের হাতে করেছেন। তখনই জাগৃতি বলে, হ্যাঁ, করতেই হতো, এই আর কি। এর মধ্যেই কোর্টের হেয়ারিং শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই। 1:20 বাজে চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি, ভজন, আর এসেছে ওসি। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই যে ওসি বাবু, পঙ্কজ, আমার যেটা মনে হয় আজ অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনাদের অ্যাডভোকেট গাঙ্গুলি ঠিক সময় কোর্টে উপস্থিত হতে পারবে না। আজকে কেসটা আমরা জিতে যাব। তখন পঙ্কজবাবু বলে, অগ্নিকন্যাকে আপনি এখনও ঠিক চিনে উঠতে পারেননি, আর একটু সময় লাগবে চিনতে, তবে অগ্নিকন্যা আজকে আসবেই। এত সহজে অগ্নিকন্যা হাল ছেড়ে দেওয়ার পাত্রীটা না, বুঝতে পেরেছেন? এর মধ্যেই পদ্ম খুব ভয় পেয়ে যায়। পদ্ম চলে এসেছে কোর্ট চত্বরে, কৃপানকেও নিয়ে আসা হয়েছে। কৃপান পদ্মকে দেখে বলে, কিচ্ছু করতে পারবি না তুই আমার, আমি তো আজকে বেরোবই। এর মধ্যে জজ সাহেব চলে এসেছে, কোর্টের হেয়ারিংও শুরু হয়ে গেছে, কিন্তু এখনও আসেনি গীতা। তখনই বড়বাবু বলে, অগ্নিকন্যা কোথায় গেল, কি করছে, এখনও কেন আসছে না? তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জি কেসের হেয়ারিং শুরু করে আর বলে, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষী, ওর অনার, আমি একান্তভাবে চাই ওনাকে আজকে সসম্মানে বেকসুর খালাস করে দেওয়া হোক। তখনই পদ্ম উঠে বলে, না, উনি বেকসুর খালাস পাবেন না, উনি আমার ওপর অন্যায় করেছে হুজুর, আমাকে জোর করে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, ওনার মতন অপরাধীরা যেন শাস্তি পায়। এখানে যারা যারা বসে আছে সবাই সবাই অপরাধী। আর ঠিক তখনই চলে এসেছে গীতা আর বলে, একদমই ঠিক কথা। এরপরে যত সমস্ত কথাবার্তা হতে থাকে, কৃপান তো ছাড়া পায় না, উল্টে শাস্তিও হয়। আর যেটা দেখার পর অগ্নিজিৎ মুখার্জির অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, আর তার মাথা সবার সামনে নিচু হয়ে গেছে।